তোর মতো বস্তির মেকানিককে আমি 1000 টাকা ভাড়া এনেছি, ভালোবাসিনি। তোর স্ট্যাটাস তো আমার পায়ের নিচে। 1 কোটি টাকার ফুলদানি ভাঙলি, কেনার মরদ আছে তোর? কিডনি বেচলেও তুই টাকা শোধ করতে পারবি না, ছোট লোক। ঢাকার গুলশানের এক আলিশান ডুপ্লেক্স বাড়ি, বাড়ির বিশাল ড্রয়িং রুমেই চলছে বার্থডে পার্টি। শহরের নামী সব ধনী পরিবারের ছেলেমেয়েরা ভিড় করেছে সেখানে। ডিজে মিউজিকের তালে তালে সবাই যখন মগ্ন, ঠিক তখনই মিউজিকটা থামিয়ে দেওয়া হলো। সবার দৃষ্টি এখন সিঁড়ির দিকে, যেখানে দাঁড়িয়ে আছে পার্টির হোস্ট মীরা। তার পাশে আরও হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানের পরনে একদম সাধারণ একটা শার্ট আর প্যান্ট, যা এই ঝলমলে পরিবেশের সাথে একেবারেই বেমানান। মীরা মাইক হাতে নিয়ে বলল, তোমাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমি প্রমিস করেছিলাম আজ আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব। মিট মাই বয়ফ্রেন্ড আয়ান। সবাই হাততালি দিয়ে উঠল। আয়ান একটু লজ্জিত হাসি হাসল, কিন্তু মীরার পরের কথাগুলো সেই হাসি কেড়ে নিল। মীরা সবার দিকে তাকিয়ে বলল, আয়ান, তোমাকে 1000 টাকা দিয়েছিলাম আমার বয়ফ্রেন্ড সাজার জন্য। অ্যাক্টিংটা দারুণ করেছো, কিন্তু জানো তো, তোমার মতো একজন গ্যারেজ মেকানিকের আসলে আমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। সারা ঘর নিস্তব্ধ। আয়ান অপমানে মাটির সাথে মিশে যেতে চাইল। তবে আমি তোমাকে মাফ করে দিতে পারি যদি তুমি এখনই হাঁটু গেড়ে আমার স্যান্ডেলটা টিস্যু দিয়ে মুছে দাও। তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো ঈশিতা। শহরের বিখ্যাত শিল্পপতির মেয়ে ঈশিতা মীরার চোখের দিকে তাকিয়ে বলল, মীরা, টাকা দিয়ে হয়তো দামি মেকআপ কেনা যায়, কিন্তু মনুষ্যত্ব কেনা যায় না। তুমি যা করছো সেটা জঘন্য। ও ঈশিতা চৌধুরী, রায়হান চৌধুরীর মেয়ে হয়ে তুমি এই রাস্তার ছেলের হয়ে কথা বলছো? লজ্জা তোমার হওয়া উচিত মীরা। চল আয়ান। মীরার আগের মাথায় আয়ানকে ধাক্কা দিল। আয়ান তাল সামলাতে না পেরে পিছনের একটি কাচের শোকেসের উপর পড়ল। শোকেসে রাখা 1 কোটি টাকার ফুলদানিটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মীরা চিৎকার করে উঠল, তুমি জানো ওটার দাম কত? 1 কোটি টাকা। সারা জীবন রক্ত বেচলেও তুমি এই টাকা শোধ করতে পারবে না। আয়ান মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব। ঈশিতা তাকে থামিয়ে নিজের ব্যাগ থেকে চেক বই বের করলো। দ্রুত সই করে চেকটা মীরার দিকে ছুড়ে দিয়ে বলল, 1 কোটি তো, এই নাও চেক। আর মনে রেখো, রায়হান চৌধুরীর মেয়ে চাইলে তোমার এই বাড়িটা এখনই কিনে নিতে পারে। ঈশিতা আয়ানকে নিয়ে বেরিয়ে এলো। আয়ান ঈশিতার দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো, কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পরের দিন সকাল, আয়ান তার কামরাঙ্গীর চরের ছোট টিনের ঘরে বসে ভাবছিল গত রাতের কথা। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলে সে দেখল এক বয়স্ক দম্পতি দাঁড়িয়ে, তাদের পরনে মলিন কাপড়, হাতে চটের ব্যাগ। ভদ্রলোক সমীর বললেন, বাবা, আমরা তোমার বাবা মা। আমি সমীর, আর ইনি রাবেয়া। 15 বছর আগে গ্রামের মেলায় তুমি হারিয়ে গিয়েছিলে। কত খুঁজেছি তোমাকে, আজ পেলাম। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা মায়ের দেখা পেয়ে সে আবেগ আপ্লুত হয়ে পড়ল। সে তাদের জড়িয়ে ধরে কাঁদল। সমীর মনে মনে ভাবলেন, ক্ষমা করিস বাবা, আয়ান আমার ব্যবসায়িক শত্রুরা তোর খোঁজ পেলে তোকে শেষ করে দেবে। তাই যতদিন না সব বিপদ কাটছে, আমাদের এই গরিব সেজে থাকার নাটক করতেই হবে। তুই জানবি না যে তোর বাবা আসলে আহমেদ গ্রুপের কর্ণধার শেখর আহমেদ। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক হাতে লাঠি লুঙ্গি করা ঘরে ঢুকলেন। ইনি আয়ানের নানা তিলু মিয়া, একসময়ের আন্ডারওয়ার্ল্ডের ত্রাস সুলতান মির্জা, যাকে সবাই মৃত বলে জানে। তিনিও নাতির টানে ছদ্মবেশে ফিরে এসেছেন। নানা এসেই বললেন, ওরে আমার নাতিরে, গ্রামের সব জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তাই তোর কাছেই চলে এলাম। আয়ান বলল, কোনো চিন্তা নেই নানা, ডাল ভাত যা জুটে আমরা একসাথেই খাবো। ঈশিতা আয়ানকে ভালোবাসত। সে জানতো আয়ান গরিব, কিন্তু তার সততা তাকে মুগ্ধ করেছিল। ঈশিতা সিদ্ধান্ত নিল সে আয়ানকে তার বাবা রায়হান চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেবে। এক রাতের ডিনারে আয়ানকে নিয়ে ঈশিতা তাদের বাড়িতে গেল। রায়হান চৌধুরী তখন ড্রয়িং রুমে বসে তার বিজনেস পার্টনার আরমান মালিকের সাথে কথা বলছিলেন। ঈশিতা বলল, বাবা, এর নাম আয়ান, আমি একে ভালোবাসি। রায়হান চৌধুরী আয়ানকে আপাদমস্তক দেখলেন, তারপর অবজ্ঞার স্বরে বললেন, এই সামান্য মেকানিক, এর সাথে আমার মেয়ের বিয়ে? ঈশিতা, তুমি কি পাগল হয়েছ? আরমানের মতো প্রতিষ্ঠিত পাত্র থাকতে তুমি এই ছেলের প্রেমে পড়েছ? আরমান বিদ্রুপ করে বলল, আঙ্কেল, আজকালকার মেয়েদের চড়েস বোঝা বড় দায়, তবে চিন্তা করবেন না, এই ছেলেকে কিভাবে লাইনে আনতে হয় আমি জানি। আয়ান দৃঢ় গলায় বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান আছে। রায়হান চৌধুরী রেগে গিয়ে বললেন, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখি, তবে ফল ভালো হবে না। এদিকে আয়ানের বস্তিতে নতুন ঝামেলা শুরু হলো। এক লোকাল নেতা তাদের বস্তি ভেঙে সেখানে শপিং মল বানাতে চায়। বুলডেজার নিয়ে মাস্তানরা হাজির। আড়াল থেকেই দৃশ্য দেখছিলেন আয়ানের নানা সুলতান মির্জা এবং বাবা শেখর আহমেদ। শেখর বললেন, বাবা, কিছু একটা করুন, আমার ছেলের গায়ে হাত তুলছে। সুলতান মির্জা মুচকি হেসে বললেন, চিন্তা করিস না, আমি সামনে যাব না, কিন্তু কাজ হয়ে যাবে। সুলতান মির্জা আড়াল থেকে একটা গুলতি দিয়ে এমন নিশানায় পাথর মারলেন যে সেটা সোজা গিয়ে মাস্তানদের সর্দারের হাতে লাগলো। সর্দার রেগে গিয়ে চেঁচালো, কে রে? সুলতান মির্জা তখন কাঁপতে কাঁপতে সামনে এসে বিড়বিড় করে বললেন, বাবা, তোমরা চলে যাও, এই জায়গায় অভিশাপ আছে। কাল রাতেই আমি দেখেছি সাদা কাপড় পরা জিন ঘুরে বেড়াচ্ছে। মাস্তানরা হাসাহাসি শুরু করলো। সর্দার নানাকে মারতে যাবে এমন সময় সর্দারের ফোন বেজে উঠল। ওপাশ থেকে এক ভরাট গলার আওয়াজ এলো, যিনি আসলে সুলতান মির্জার পুরনো শাগির, এখন ডিআইজি। ওই জায়গা থেকে এক্ষুনি চলে আয়, ওখানে যদি একটা টিনও খোলা হয় তোদের লাশও পাওয়া যাবে না। সর্দার তার ভয়ে ভ্যাকাশে হয়ে দলবল নিয়ে পালিয়ে গেল। আয়ান অবাক হয়ে বলল, নানা, ওরা পালালো কেন? নানা দাঁতহীন হেসে বললেন, বুড়ো মানুষের দোয়া বুঝলি না। কিছুদিন পর নানা বায়না ধরলেন, নাতিকে নিয়ে শহরের সবচেয়ে বড় 5 স্টার হোটেল দ্য রয়্যাল প্যালেসে খেতে যাবেন। আয়ান চিন্তিত হয়ে বলল, নানা, ওখানে একবেলা খেতেই তো আমার সারা মাসের ইনকাম। নানা পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বললেন, আরে চিন্তা করিস না, খবরের কাগজে একটা ভাউচার পেয়েছি, আজ নাকি গরিবদের ফ্রিতে খাওয়াবে, চল তো দেখি। আয়ান সরল মনে বিশ্বাস করে সবাইকে নিয়ে হোটেলে গেল। কিন্তু সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরমান মালিক, রায়হান চৌধুরী এবং ঈশিতা। হোটেলের লবিতে ঢুকতেই সিকিউরিটি তাদের আটকালো। ঠিক সেই মুহূর্তে আরমান বেরিয়ে এসে বলল, ম্যানেজার, এই ছোট লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এরা হোটেলের পরিবেশ নষ্ট করছে। ঈশিতা ছুটে এলো, আরমান থামো। আরমান রাগে আয়ানের বাবার শেখর আহমেদের কলার ধরল।
তুই জানিস আমি কে? ঠিক সেই মুহূর্তে হোটেলের মালিক আজমল সাহেব লবি দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন মলিন পোশাকে দাঁড়িয়ে আছেন স্বয়ং শেখর আহমেদ আর তার পেছনে সুলতান মির্জা। আজমল সাহেবের চোখ কপালে উঠল। তিনি দৌড়ে আসতে চাইলেন, কিন্তু শেখর আহমেদ চোখের ইশারায় তাকে থামতে বললেন এবং চুপ থাকার ইঙ্গিত দিলেন। আজমল সাহেব বুদ্ধিমান লোক। তিনি দ্রুত সামনে এসে আরমানকে সরিয়ে দিলেন। তারপর নাটকীয়ভাবে বললেন, থামুন, আপনারা আজ আমাদের লাকি গেস্ট। আজ হোটেলের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই মুহূর্তে যারা প্রবেশ করেছেন তাদের ডিনার সম্পূর্ণ ফ্রি। আরমান অবাক হয়ে বলল, কি বলছেন আজমল সাহেব? এরা তো ফকির। আজমল সাহেব গম্ভীর হয়ে বললেন, মিস্টার মালিক, আমার হোটেলে অতিথির সম্মান পোশাক দেখে হয় না। আপনারা আসুন। আয়ান তো অবাক। সে বাবাকে ফিসফিস করে বলল, বাবা, নানার ভাউচারটা তো সত্যিই কাজের। খাওয়া দাওয়ার ফাঁকে রায়হান চৌধুরী এসে আয়ানকে বললেন, আয়ান, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। আমার একটা প্রজেক্ট আছে, পুরান ঢাকার হেরিটেজ সংস্কার। কেউ এটা করতে পারছে না। যদি তুমি কোনো পুঁজি ছাড়াই নিজের বুদ্ধিতে এই প্রজেক্টটা সফল করতে পারো, তবেই আমি বুঝব তুমি ঈশিতার যোগ্য। আয়ান চ্যালেঞ্জ গ্রহণ করল। শুরু হলো নতুন লড়াই। আয়ান দিনরাত এক করে খাটতে লাগল। সে জানে না তার বাবা শেখর আহমেদ গোপনে ইনভেস্টরদের তার প্রজেক্টে টাকা ঢালতে বাধ্য করছে, আর নানা সুলতান মির্জা লোকাল মাফিয়াদের হুমকি দিয়ে রেখেছেন যাতে কেউ আয়ানের কাজে বাধা না দেয়। অবশেষে প্রজেক্ট সফল হলো। আয়ান তার মেধা আর পরিশ্রমে অসাধ্য সাধন করল। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। রায়হান চৌধুরীর বাড়িতে জমকালো পার্টি। আয়ান তার বাবা মা আর নানাকে নিয়ে এসেছে। আজ তাদের পরনে নতুন কেনা সাধারণ পাঞ্জাবি আর শাড়ি। রায়হান চৌধুরী বললেন, আয়ান, তুমি জিতেছ। আজ ঈশিতার সাথে তোমার এঙ্গেজমেন্ট হবে। আরমান রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, দানা